পশ্চিমবঙ্গের বাইরে আমরা যখন কোনো স্টেটে ঘুরতে যাই তখন স্বভাবতই আমরা বাংলা ভাষায় সেখানে গিয়ে কথা বলতে পারি না। আমাদেরকে হয় হিন্দি অথবা ইংরেজি ভাষায় কথা বলতে হয়। তো এই কথা বলার সময় আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। আপনি হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝতে পারেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে হয়তো আপনার কিছু সমস্যা হয়ে থাকতে পারে। সেই সমস্যাটা কেন হয়, কিভাবে আপনি যখন বাইরে ঘুরতে গেছেন এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন, এবং কিভাবে আপনি ইংরেজিতে স্বাচ্ছন্দ্যের সাথে বাইরের মানুষদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ রক্ষা করতে পারেন, সে নিয়ে কিন্তু আমার আজকের সম্পূর্ণ বিশ্লেষণটা থাকবে। কিন্তু সেই বিশ্লেষণে যাওয়ার আগে আমি মূলত বলে দেবো যে ছটা পর্যায় জানলে আপনার ক্ষেত্রে হয়তো ভাষার দিক থেকে যে সমস্যাগুলো বা জড়তাগুলো রয়েছে সেটা কাটিয়ে ওঠা অনেকটাই সহজ হবে। আমরা যখন প্রথমেই কোথাও যাব, সবার আগে আমাদের যে সিনারিওটা হয় সেটা হচ্ছে আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছালাম, এবং সেই রেলওয়ে স্টেশনে পৌঁছে আমরা ট্রেনে উঠবো। এবার ট্রেনে উঠে সাধারণত আমরা কিরকম সিনারিও দেখি, যদি আপনি একটু লেট করে পৌঁছন, আমি একটা সিনারিও গুলো বলছি আপনাদের, ইউজুয়ালি আমরা যে পরিস্থিতিগুলোর মুখোমুখি হই। আপনি ধরুন একটু লেট করে গিয়ে স্টেশনে পৌঁছলেন, আপনি দেখবেন যে আপনার জায়গায় হয়তো কেউ বসে আছে। সেক্ষেত্রে যদি এটা বাইরের স্টেটে হয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জায়গায় হয়, তখন তো আপনি বাংলায় কথা বলতে পারবেন না। আপনি তো বলতে পারবেন না, দাদা এই সিটটা আমার, আপনি এখানে বসে আছেন, এটা তো আপনি বলতে পারবেন না বাংলায়। সুতরাং তখন আপনি কি বলবেন? যখন দেখবেন যে কেউ একজন হয়তো আপনার সিটে অকিউপাই করে বসে আছে, তখন আপনি সহজেই বলতে পারেন, এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ দ্য রিজার্ভেশন ফর সিট নাম্বার 25 and 26। এটা খুবই অত্যন্ত ভদ্র একটা এক্সপ্রেশন। এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ দ্য রিজার্ভেশন ফর সিট নাম্বার 25 and 26। তা এটা বলে আপনি থামবেন না, তার কারণ উনি কিন্তু আপনার জায়গাতে দখল করে বসে আছে। তারপরে আপনাকে বলতে হবে, স্যার উড ইউ মাইন্ড শিফটিং টু ইউর ওন প্লেস। স্যার উড ইউ মাইন্ড শিফটিং টু ইউর ওন প্লেস মানে স্যার আপনি কি কিছু মনে করবেন আপনার নিজের জায়গায় উঠে যাওয়ার ক্ষেত্রে? ডেফিনেটলি এই কথাটা বলার পর আমি মানে আপনাকে বলতে পারি নিশ্চিতভাবে যে যে মানুষটি ওখানে বসে আছেন উনি কিন্তু আপনার সিটটা ছেড়ে দেবে, এটাই এক্সপেক্টেড। এবার ধরুন সাপোজ টিটি বা চেকার আসলেন আপনার টিকিটটা চেকিং করবার জন্য, তখন আপনি টিটিকেও একই রকম ভাবে বলতে পারেন, স্যার আই হ্যাভ গট দ্য রিজার্ভেশন ফর সিট নাম্বার 13 and 14। তখন টিটি জিজ্ঞেস করবে হোয়াটস দ্য নেম, আপনি তখন নিজের নামগুলো বলবেন। হয়ে গেল আপনার টিটি চেকিং এর ক্ষেত্রে। এরপরে আর একটা সিনারিও আসতে পারে, সেটা হচ্ছে আপনি ধরুন কোনো খাবার অর্ডার করবেন ট্রেনের ভেতর থেকে, আইআরসিটিসির কারোর থেকে খাবার অর্ডার করবেন, হয়তো দক্ষিণ ভারতে কোথাও গেলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে হিন্দি হয়তো কার্যকরী হচ্ছে না, তখন সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই কথা বলতে হবে আইআরসিটিসির ক্ষেত্রেও। তখন আপনি ডাকবেন যে ছেলেটি হয়তো যাচ্ছে আপনার পাশ দিয়ে, তাকে ডাকবেন, দৃষ্টি আকর্ষণ করে বলবেন যে এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ হ্যাভ ইন টুডেজ ডিনার। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ হ্যাভ ইন টুডেজ লাঞ্চ। মানে আজকের লাঞ্চে কি আছে, আজকের ডিনারে কি আছে, এগুলো আপনি জানতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাকে যে ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ হতে হবে বিষয়টা কিন্তু তা নয়। কার্যকরী ইংরেজি বলার জন্য সিচুয়েশনাল ইংলিশ, আমি বলি এটা হচ্ছে সিচুয়েশনাল ইউসেজ বা কনটেক্সচুয়াল ইউসেজ, একটা বিশেষ পরিপ্রেক্ষিতে আপনি এই ভাষাটা ব্যবহার করছেন। এটার জন্য আপনার ইংরেজির জ্ঞানের যে প্রচন্ড পরিমাণ সম্যক জ্ঞানের প্রয়োজন তা নয়। আপনি যদি কিছু বাক্য জানেন, কিছু বাক্য যদি আপনার তৈরি থাকে, তাহলে আপনি খুব সহজেই এই বাধাগুলো বা এই জড়তাগুলো কাটিয়ে উঠতে পারেন। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ হ্যাভ ইন টুডেজ মেনু। আজকের মেনুতে আপনাদের কি কি আছে, উনি তখন হয়তো আপনাকে বললো, স্যার উই হ্যাভ গট দ্য রাইস, উই হ্যাভ গট দ্য চাপাতি, উই হ্যাভ গট দ্য ভেজিটেবলস, উই হ্যাভ গট দ্য মিক্সড ভেজ, উই হ্যাভ গট এগস এক্সেট্রা। তারপরে একটা নেসেসারি আপনার একটা জিনিস জানতে হবেই, সেটা হচ্ছে যে ওই মেনুটার পার্টিকুলার ওই থালিটার দাম কত। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, স্যার হোয়াটস দ্য প্রাইস ফর দিস থালি, হোয়াটস দ্য প্রাইস ফর দিস ডিশ। তখন উনি আপনাকে বলবে ইটস 130, 120, যাই হোক সেটা যেটাই বললো, সেটা আপনি তখন যদি মনে করেন যে ওটা অর্ডার করবেন সেইভাবে অর্ডার করতে পারেন। তা হাউ মাচ ইজ দ্য প্রাইস ফর উপমা? 40 rupees. গিভ ওয়ান। তাহলে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে প্রথমেই সিচুয়েশনাল ইউসেজের ক্ষেত্রে বাইরে বেড়াতে যাওয়ার সময় ইংরেজি ভাষা যখন আপনি কোনো কনটেক্সচুয়ালি ব্যবহার করতে যাচ্ছেন, আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফ্রেমিং কোয়েশ্চেন্স, প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করা শিখতে হবে, শুধুমাত্র প্রশ্ন করলেই হবে না, কিছু পোলাইট স্টেটমেন্টস আপনাকে শিখতে হবে। এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ দ্য রিজার্ভেশনস ফর সিট নাম্বার 15 and 16। উড ইউ, তারপরে দেখবেন প্রশ্নের মতো করে আমি বলছি, উড ইউ মাইন্ড শিফটিং টু ইউর ওন প্লেস। তখন উনি বলবেন ও ইয়েস ইয়েস ডেফিনেটলি সার্টেনলি।
তখন উনি সরে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে আপনাকে কিছু প্রশ্নবোধক বাক্য তৈরি করা শিখতে হবে, কিছু কোয়েশ্চেন ফ্রেম করা শিখতে হবে, এবং কিছু স্টেটমেন্টস বা কিছু পোলাইট স্টেটমেন্ট কিভাবে ফ্রেম করতে হয় এই জিনিসগুলো শিখতে হবে। যদি আপনি নাও শেখেন, এই বাক্যগুলো যদি আপনি মনে রাখেন, তাহলেও আমার মনে হয় এফেক্টিভলি আপনি কমিউনিকেট করতে পারবেন ওই পার্টিকুলার সিচুয়েশনে। আপনার ট্রেন চলে গেল, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে গেলেন। এবার ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার পর আপনার নেক্সট কাজ হচ্ছে হোটেলে অ্যাপ্রোচ করা। আপনার যদি আগে থেকে হোটেল প্রি বুক করা থাকে, প্রি রিজার্ভেশন করা থাকে, সেক্ষেত্রে আপনাকে হোটেলের রিজার্ভেশন কাউন্টার আছে, সেই রিজার্ভেশন কাউন্টারে যিনি ম্যানেজার আছেন বা যিনি ওখানে যিনি মানে কাজ করছেন আর কি, তার কাছে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। সেখানে গিয়ে আপনি কি বলবেন? আপনি তো বলতে পারবেন না যে আমার একটা রিজার্ভেশন করা আছে, বাংলা চলে না। আপনি হিন্দিতেও হয়তো সেক্ষেত্রে এফেক্টিভলি ইউজ করতে পারছেন না জায়গা বিশেষে। সেক্ষেত্রে তখন আপনি বলতে পারেন, স্যার আই হ্যাভ গট এ রিজার্ভেশন আন্ডার, বলে আপনার নামটা বললেন। হাই স্যার, বলতে পারেন গুড মর্নিং স্যার, আই হ্যাভ গট এ রিজার্ভেশন আন্ডার শুভাশিস সেন, মানে আপনার নামটা বলবেন। আই হ্যাভ গট এ রিজার্ভেশন আন্ডার দিস, আন্ডার মিস্টার দাস। তো আপনি নিজের নামটা এভাবে বলতে পারেন। বা বলতে পারেন গুড মর্নিং স্যার, আই হ্যাভ গট এ রিজার্ভেশন ইন ইউর হোটেল, আই হ্যাভ গট এ রিজার্ভেশন ইন ইউর হোটেল। এই বাক্যটা যদি আপনি মনে রাখেন, আই হ্যাভ গট এ রিজার্ভেশন ইন ইউর হোটেল, তাহলে আপনি গিয়ে সহজেই আপনার ওখানে যে রিজার্ভেশন, মানে আপনার ওখানে যে যে ব্যক্তি কাজ করছেন সেই কর্মরত ব্যক্তির সঙ্গে সহজেই কিন্তু কমিউনিকেট করতে পারবেন। আই হ্যাভ গট এ রিজার্ভেশন ইন ইউর হোটেল, এক্সকিউজ মি স্যার, আর বলতে পারেন এক্সকিউজ মি না যদিও বলেন, তাহলে বলে হাই স্যার, আই হ্যাভ গট এ রিজার্ভেশন আন্ডার শুভাশিস সেন, মানে আন্ডার মাই নেম, আই হ্যাভ গট এ রিজার্ভেশন ইন দিস নেম, এটা বলতে পারেন। এইভাবে আপনি হয়তো অ্যাপ্রোচ করলেন। চলুন রিসেপশনতে দেখাই। This is the reception. Sir, I made a booking yesterday. তারপরে উনি আপনার থেকে কিছু ডকুমেন্টস চাইবে। স্যার, ডু ইউ হ্যাভ ইউর আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড? Yes, I do have that. Yes, I do have my আধার কার্ড, বাট I won't be able. আপনি হয়তো আধার কার্ডটা দেখাতে চাইছেন না, আপনি হয়তো ভোটার কার্ড দিয়ে রিজার্ভেশনটা কমপ্লিট করবেন, প্রসিডিওরটা। আপনি বলতে পারেন তখন যে ইয়েস, আই ডু হ্যাভ মাই আধার কার্ড, বাট আই উইল শো মাই ভোটার কার্ড, বলে ভোটার কার্ডটা দিয়ে দিলেন। তখন হয়ে গেল আপনার এই কাজটা। এখানে আপনি মানে নির্ভীক একজন ট্রাভেলার, মানে হয়তো আমার মতো কিছুটা অ্যাপ্রোচ আপনি রাখেন, যে আপনি আগের থেকে কিছু প্রি বুক করে যাননি, আপনি সরাসরি হোটেলে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে সেখানে রুম আছে কিনা, সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। এবং এই প্রসিডিওরের জন্য আপনাকে কিছু কোয়েশ্চেন কিন্তু ফ্রেম করে তৈরি করে যেতে হবে। প্রথমে আপনি বলতে পারেন, স্যার, ডু ইউ হ্যাভ এ ডাবল বেডেড রুম? এক্সকিউজ মি স্যার, ডু ইউ হ্যাভ এ ডাবল বেডেড রুম? আমার মনে হয় এটা একটু হার্শ হয় এই ব্যাপারটা, মানে এটা একটু মানে লেস পোলাইট হয় এই জিনিসটা যখন আপনি বলবেন, এক্সকিউজ মি স্যার, ডু ইউ হ্যাভ এ ডাবল বেডেড রুম। নিশ্চিতভাবে ওনার কাছে ডাবল বেডেড রুম আছে, বা মানে হোটেলে তো আছেই, আপনাকে দিতে পারবে কিনা সেটা অন্য প্রশ্ন। কিন্তু আপনি যদি সরাসরি গিয়ে বলেন যে ডু ইউ হ্যাভ এ ডাবল বেডেড রুম, এটা একটু শুনতে একটুখানি লেস পোলাইট লাগে। শুধু হাই স্যার, আই উড লাইক এ ডাবল বেডেড রুম, আই উড লাইক এ রুম on the first floor, I would like a room with an elevator facility, elevator মানে লিফট, I would like a room, এই সেন্টেন্সটা আপনি মুখস্থ করে যান বা তৈরি করে যান। I would like a room with an elevator facility, I would like a room on the first floor। এগুলো আপনি যদি এই বাক্যগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে মানে rather than asking question, rather than throwing the statement in a question structure, it would be rather more polite if you can approach the person, if you can approach the booking clerk with the statements like যে এই ধরনের যদি বাক্য বলেন, গুড মর্নিং স্যার, আই উড লাইক এ রুম উইথ এ কিং সাইজ বেড, যে আমার কাছে আপনার কাছে কি কিং সাইজ বেড দিয়ে কোনো রুম আছে, এই ধরনের যদি বলেন, তাহলে সেটা অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি ভদ্র বলে মনে হয়। উনি হয়তো আপনাকে রুম বললেন, হ্যাঁ ইয়েস উই হ্যাভ গট এ রুম, তখন বলবে হয়তো উনি জিজ্ঞেস করলেন যে কদিনের জন্য আপনার এই রুমটা দরকার, তখন আপনি বলবেন যে I need this room for today and for tomorrow. I need this room for today and also for tomorrow, for 2 days. পরে আপনি হয়তো রুমটা দেখতে চাইছেন, তারপরে এবারে আপনি কিন্তু প্রশ্ন আকারে বাক্যটাকে দেবেন। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করতে হচ্ছে। ক্যান ইউ শো মি দ্য রুম? ক্যান ইউ শো মি দ্য রুম? আপনি কি আমাকে রুমটা দেখাতে পারেন? ডেফিনেটলি উনি বলবে হ্যাঁ ইয়েস, একজনকে ডাকবে, ডেকে বলে চাবি দিয়ে বলবে যান গিয়ে দেখিয়ে আসুন। ক্যান ইউ শো মি দ্য রুম, এই ধরনের বাক্য আপনি বলতে পারেন। ক্যান ইউ শো মি দ্য রুম, এটা যথেষ্ট পোলাইট একটা এক্সপ্রেশন। এছাড়া আপনি আফটার ইউ হ্যাভ চেকড ইন, আপনি যখন চেক ইন করে নিয়েছেন, আফটার ইউ হ্যাভ পুট ইউর লাগেজ ইন ইউর রুম,
ইউ কাম আউট, আপনি বেরিয়ে আসলেন, তারপর বেরিয়ে এসে ওই লোকটাকে আবার অ্যাপ্রোচ করুন যিনি আপনাকে রুম দেখিয়েছেন, যিনি আপনার বুকিং প্রসিডিওরটাকে স্মুথ করেছেন, চেক ইন প্রসিডিওরটা করেছেন, তার কাছে আবার অ্যাপ্রোচ করুন। কি বলবেন? আপনার যেটা জানা উচিত সেটা হচ্ছে ওই অঞ্চলে সব থেকে বিখ্যাত কি কি আছে সেটা আপনি জানতে চাইবেন ওনার কাছে। আপনি জানতে চাইতে পারেন, স্যার ডু ইউ হ্যাভ এ ম্যাপ, ডু ইউ হ্যাভ এ ম্যাপ অফ ইউর লোক্যালিটি। যদি ম্যাপ যদি না বলেন তাহলে আপনি বলতে পারেন, স্যার ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস ফর ফুড অ্যান্ড অ্যাট্রাকশনস নিয়ার বাই, do you have any recommendations for food or attractions nearby? Attractions মানে attractive places. Do you have any recommendations for the places to visit nearby? আপনার আশেপাশে কোন কোন জায়গা আমি ঘুরতে পারি আপনি কি রেকমেন্ডেশন করতে পারেন? তাহলে এই বাক্যটা যদি আপনি মনে রাখতে পারেন, স্যার ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস ফর ফুড নিয়ারবাই, ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস ফর প্লেসেস নিয়ারবাই, তাহলে উনি হয়তো আপনাকে কিছু কিছু জায়গার নাম বলবে। Yes, we have got a monument over there, we have got a historical building there. তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি হয়তো জানেন যে কিভাবে ওখানে পৌঁছতে হয়, তবু আপনি জেনে নেবেন হয়তো একটা লোকাল কোনো ব্যবস্থা আপনাকে বলে দিতে পারে যে ওখান থেকে একটা বাস নিন বা একটা ট্রেন নিন। কিভাবে বলবেন? তখন হাউ ক্যান আই গেট দেয়ার, প্রশ্নটা হচ্ছে হাউ ক্যান আই গেট দেয়ার, হাউ ক্যান আই রিচ দেয়ার। আপনি হয়তো কিছু জানেন, মানে আপনি হয়তো কিছুটা জানেন যে কিভাবে পৌঁছতে হয়, আপনি আরো ভালো রাস্তা জানতে চাইছেন, তখন আপনি কি বলবেন? হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট দেয়ার, হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু রিচ দেয়ার। এর সব থেকে ভালো রাস্তাটা কি হবে? হয়তো কোনো সিনিক ট্রেন জার্নি করতে হবে আপনাকে, 8 ঘন্টা বা 45 মিনিট একটা দুর্দান্ত ট্রেন জার্নি আছে, উনি আপনাকে রেকমেন্ড করে দেবেন। আমি আশা করি এইভাবে যদি আপনি বাক্যটা মনে রাখেন যে হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু রিচ টু দ্যাট প্লেস, হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু রিচ দেয়ার, তাহলে আপনি কিন্তু অনেকটাই এই সমাধান সূত্রটা বের করে ফেলতে পারবেন। এটা গেল আপনার হোটেলের ব্যাপার। এবার হোটেল থেকে বেরিয়ে আসলেন, এবার হোটেল থেকে বেরিয়ে আসার পর আপনাদের সবাইকে, মানে আমি আপনি নির্বিশেষে সবাইকে যেটার মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে ডাইনিং আউট, অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই তখন রেস্টুরেন্টে গেলে দেখবেন সাধারণত একজন আসেন। আমার ক্ষেত্রে হয়েছিল চেন্নাইতে, আমি বুহারি রেস্টুরেন্টে গেছিলাম। তো বুহারিতে রেস্টুরেন্টে গেছি, আমাকে জিজ্ঞেস করছে হাউ মেনি। এটা মানে কি? হাউ মেনি মানে কি? হাউ মেনি মানে হাউ মেনি অফ ইউ আর দেয়ার, আপনাদের কজন এখানে আছেন, হাউ মেনি। এই কথাটার উত্তরটা তাহলে আপনি কিভাবে দেবেন? তখন আপনি বলবেন পোলাইটলি, আই উড লাইক টু হ্যাভ এ টেবল ফর টু, আই উড লাইক টু হ্যাভ এ টেবল ফর টু, মানে আমি দুজনের জন্য একটা টেবিল খুঁজছি, আমি একটা টেবিল চাইছি দুজনের জন্য, মানে আমরা এখানে খাওয়া দাওয়া করার মতো দুজন আছি। তারপরে যিনি আপনার কাছে আসবেন সেই কনসার্ন ব্যক্তি হয়তো আপনাকে জিজ্ঞেস করে, স্যার হোয়াট উড ইউ লাইক টু অর্ডার। প্রশ্নটা দেখুন, হোয়াট উড ইউ লাইক টু অর্ডার, মানে আপনি কি অর্ডার দিতে চাইবেন। আপনার হয়তো ওখানকার খাবার সম্পর্কে খুব একটা বেশি নলেজ নেই, এটা কনফেস করুন যে আমি জানি না আপনাদের এখানে কি পাওয়া যায়। আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নলেজ অ্যাবাউট দ্য ফুডস দ্যাট ইউ অফার। পরিষ্কার বলুন, আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ নলেজ actually I don't have that much knowledge about the foods that you offer, so do you have any recommendations? ওনাকে জিজ্ঞেস করুন, ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস। এমন নয় যে উনি যা রেকমেন্ডেশনস দেবে আপনাকে সেই ফুডগুলোই আপনার খেতে হবে। যেমন ধরুন ফ্লোটিং হোটেল আছে, ডু ইউ হ্যাভ এ প্লেন রাইস? Yes, so we will take 2 plates of plain rice, one vegetable fried rice. Yes, there's another one that's called South Indian chicken curry, but don't put chili in it. एक राइस है सर। Oh, this will also come with the rice, plain rice, within 300. Okay, so then give us a single plate of plain rice, and this one, this chicken rice, and one vegetable fried rice. Yes, that's কেরালার ব্যাকওয়াটার আছে। পুভায় যখন ব্যাকওয়াটারে গেছিলাম ওখানে একটা ফ্লোটিং রেস্টুরেন্টস আছে, and I was looking for a Keralian thali and Keralite thali rather. কেরালাইট থালি আমি খুঁজছিলাম, কিন্তু সেখানে আমি কেরালাইট থালি পাইনি। উনি যখন আমাকে, আমি বললাম যে ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস, তখন উনি বলছেন, স্যার উই হ্যাভ গট বিরিয়ানি, উই হ্যাভ গট ফ্রাইড রাইস, উই হ্যাভ গট মিক্সড ফ্রাইড রাইস, উই হ্যাভ গট ভেজ ফ্রাইড রাইস, উই হ্যাভ গট চিকেন ফ্রাইড রাইস, মাটন ফ্রাইড রাইস। তখন আমি ওটাতে কোনোটাতে ইন্টারেস্টেড ছিলাম না, সুতরাং আমি ওটাকে ডিরেক্ট নো 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 আই ওয়ন্ট ইট দ্য সাচ আইটেমস। তখন আপনি বলে দেবেন যে না আমি এটা খাবো না। Kerala thali, Kerala. What dishes do you have? What dishes do you have in it? Red rice, Yes. avial, thoran, papad. Okay.
Okay. So one Kerala thali. Kerala thali इधर time नहीं है. This is a Onam festival time. Oh, now it's not available. So available. It's not available. This is another item, sir. Fried rice items. Paneer fried rice. Biryani है. Paneer biryani. Paneer biryani, veg biryani, mushroom biryani, baby corn biryani. আচ্ছা, এরপরে ধরুন আপনি যিনি আপনার খাবারের অর্ডারটা নিতে এসেছেন ওনাকে হয়তো জিজ্ঞেস করবেন যে অ্যাকচুয়ালি কি কি আছে ওনাদের অপশনসে। তখন আপনি বলতে পারেন, স্যার ডু ইউ হ্যাভ দ্য ভেজিটেরিয়ান অপশনস, ডু ইউ হ্যাভ দ্য ভেগান অপশনস, ডু ইউ হ্যাভ দ্য গ্লুটেন ফ্রি ফুড। আমরা সাধারণত অত কিছু বলি না বাঙালিরা, গ্লুটেন ফ্রি ফুড। তারপর আমরা যেটা করে থাকি সাধারণত, উনি হয়তো একটা কিছু বলছেন যে এই ফ্রাইড রাইস আছে, আপনার সঙ্গে হয়তো বাচ্চা আছে, তখন আপনি হয়তো ফ্রাইড রাইসটা দেখা যাচ্ছে যে একটু লঙ্কা কম দিতে বলবেন। তখন আপনি বলতে পারেন, ক্যান আই গেট দ্য ফ্রাইড রাইস উইদাউট দ্য চিলি। উইদাউট, লক্ষ্য করুন আমার শব্দ চয়নটা। ক্যান আই গেট দ্য ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস উইদাউট দ্য চিলি। ক্যান আই গেট দ্য মিক্সড ফ্রাইড রাইস, হোল্ড দ্য চিলি। হোল্ড মিনস বাদ রেখে, হোল্ড দ্য প্রন। Can I get the mixed fried rice, hold the prawn? তো এইভাবে কিন্তু আপনারা বলতে পারেন। আপনার হয়তো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, ক্যান আই গেট দ্য মিক্সড ফ্রাইড রাইস উইদাউট দ্য প্রন বলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন আপনি। তখন ডেফিনেটলি ওনারা, এটাকে বলে কাস্টমাইজেশন অফ মেনু, মানে ওরা যে খাবারটা অফার করছে আপনাকে, সেটা আপনি নিজের মতো করে একটু তৈরি করে নিলেন। এবং এটা যে কোনো রেস্টুরেন্টস, আপনি যেখানে যাবেন সে যে কোনো রেস্টুরেন্টসে আপনাকে এটা মানে অ্যাকসেপ্ট করবে। এটা আমরা এত পর্যন্ত দেখে নিলাম যে ট্রেনে কিভাবে আপনি কমিউনিকেট করবেন কম্পার্টমেন্টের মধ্যে, আপনি হোটেলে অ্যাপ্রোচ করে কিভাবে কমিউনিকেট করবেন আপনার স্টে বুক করার সময়, আপনার রেস্টুরেন্টসে আপনি কিভাবে কমিউনিকেট করবেন। এই তিনটে জিনিস আমরা কিন্তু দেখে নিলাম। এরপরে নেক্সট আমাদের যে ফেজটা আসছে, আমাদের যে ফোর্থ ফেজ আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ফেজ বা একটা পর্যায়। সেটা হচ্ছে শপিং বা দোকানপাটে যখন আপনি এদিক ওদিক করে দেখবেন, জিনিসগুলোকে তোলাতুলি করবেন, এদিক ওদিক থেকে হাতে নিয়ে নাড়াচাড়া করবেন, তখন ন্যাচারালি দোকানদারের উদ্দেশ্য হবে আপনাকে ওই জিনিসগুলো বিক্রি করা। আপনাকে হয়তো উনি জিজ্ঞেস করতে পারেন, হাই, আর ইউ লুকিং ফর সামথিং পার্টিকুলার? তখন আপনি বলবেন, নো, আই এম জাস্ট লুকিং, না আমি শুধু দেখছি, থ্যাঙ্কস। তারপর লাস্টে থ্যাঙ্কস বলে দেবেন, তখন দেখবেন দোকানদার চলে গেছে। নো, আই এম জাস্ট লুকিং, মানে আমি শুধু ওই জিনিসটা দেখছি, কিনবো না কিছু। তারপরে যদি আপনাকে উনি বলেন, হাই, আর ইউ লুকিং ফর এনিথিং ইন স্পেশাল? তখন আপনার ওই স্পেশাল শব্দটা ওনার ওই কোয়েশ্চেন থেকে নিয়ে আপনি বলে দিতে পারেন, নো, আই এম নট লুকিং ফর এনিথিং স্পেশাল, আই এম নট লুকিং ফর এনিথিং স্পেশাল, কিছুই খুঁজছি না, জিনিসটা এমনি দেখছি। হয়তো আপনার হাতে একটা কোনো ব্যাঙ্গলস, হয়তো একটা কোনো ইয়াররিং আপনার ভালো লেগেছে, আপনি ওটা একটু পরে দেখতে চান, আপনি কি বলবেন? ক্যান আই ট্রাই দিস অন? ক্যান আই ট্রাই দিস অন? এটাকে একটু পরে দেখতে পারি? জামা কাপড়ের ক্ষেত্রে বলতে পারেন, ক্যান আই ট্রাই দিস অন? এটা কি আমি পরে দেখতে পারি? দোকানদারকে জিজ্ঞেস করুন, উনি হয়তো বলবে হ্যাঁ বা না, যাই বলুক। আর তারপরে ধরুন পেমেন্ট করার সময়, যখন আপনি পেমেন্ট করতে যাবেন, তখন আপনি হয়তো অনলাইনে পেমেন্ট করতে চাইছেন, তখন আপনি বলেন, স্যার ডু ইউ অ্যাকসেপ্ট দ্য ক্রেডিট কার্ড? স্যার ডু ইউ অ্যাকসেপ্ট অনলাইন মোড অফ পেমেন্ট? উনি বলবেন হ্যাঁ, সাধারণত হ্যাঁই বলবেন। যদি না বলেন, বলতে পারেন যে নো, উই ডোন্ট অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড, উই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য অনলাইন পেমেন্ট। তখন আপনি কি করবেন? নো, উনি বলতে পারেন, নো স্যার, সরি, উই ডোন্ট অ্যাকসেপ্ট দ্য অনলাইন পেমেন্ট। তখন আপনি কি করবেন? তখন আপনি জিজ্ঞেস করবেন, is there an ATM nearby? ATM, is there an automated teller machine? Is there an ATM nearby? আপনি জিজ্ঞেস করবেন আশেপাশে কি এটিএম আছে? তখন certainly sir, the ATM is just round the corner, মানে এই পাশেই আপনি এটিএমটা খুঁজে পাবেন, উনি হয়তো আপনাকে বলে দিল। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আপনি মনের মধ্যে তৈরি করে নিয়ে যান, তাহলে আমার মনে হয় এই শপিং এর ক্ষেত্রে আপনার খুব একটা বেশি অসুবিধা হবে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, প্রাইসটাকে কমানোর ক্ষেত্রে, নেগোসিয়েশন অফ দ্য প্রাইস, দাম কমাচ্ছেন। আপনি 520 টাকায় হয়তো একটা জিনিস প্রোডাক্ট দেখেছেন, হয়তো একটা কিছু সুভেনিয়ার যেটার দাম হচ্ছে 520 টাকা, সেটাকে আপনি কমাবেন। তখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ইজ দেয়ার এ ওয়ে টু স্ল্যাশ দিস প্রাইস ডাউন? ইজ দেয়ার এনি ওয়ে টু reduce this price down, to bring this price down? আপনি জিজ্ঞেস করুন, is there a way to reduce this price down from 520 to 200? এটা আপনার প্রাইস, হয়তো উনি দিল, সেটা আলাদা কথা, যদি না দেয় তাতেও কোনো ব্যাপার না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে ঠিক এইভাবে, is there a way to slash this price down? এই প্রাইসটাকে কমানোর কি কোনো রাস্তা আছে?
আপনি জিজ্ঞেস করছেন, এটাকে বলা হয় দর কষাকষি, আমরা বাংলায় যেটাকে বলি দর কষাকষি করা বা একটু প্রাইস নেগোসিয়েশন করা। ইজ দেয়ার এ ওয়ে টু স্ল্যাশ দিস প্রাইস ডাউন? এই বাক্যটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি প্রাইসের নেগোসিয়েশনও করতে পারবেন। এরপর নেক্সট যে অংশটা আসছে, ফিফথ স্টেজে আপনাকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে গাড়ি বুকিং, কার রেন্টিং। যারা গাড়ির স্থানীয়ভাবে ব্যবসা করছেন তাদের কাছে আপনি অ্যাপ্রোচ করবেন, গিয়ে কি বলবেন, আই এম লুকিং টু রেন্ট এ সুইফট ডিজায়ার ফর 5 days. I am looking to rent a Swift Desire for 5 days. অথবা আপনি বলতে পারেন, I would like a small sedan for 5 days. I would like a small sedan. আমি একটা ছোট্ট সিডান গাড়ি চাই 5 দিনের জন্য। I would like a small sedan for 5 days. এইটা বলতে পারেন। হয়তো দেখা যাবে উনি তখন আপনাকে বলবে, স্যার we have got a beautiful SUV that will accommodate as many as 14 persons. You can take that, your journey will be very comfortable and you will have a great time. অনেক কিছু হয়তো বোঝাবে গাড়ির ফিচার সম্পর্কে, তখন আপনি হয়তো ওটাতে ইন্টারেস্টেড নন। তখন আপনি কি বলবেন, আপনি বলতে পারেন, ডু ইউ হ্যাভ দ্যাট ইন এ কম্প্যাক্ট সাইজ, ডু ইউ হ্যাভ দ্যাট ইন এ স্মলার সাইজ, ওই গাড়িটাকে আপনার ছোট আছে, ডু ইউ হ্যাভ দ্যাট ইন এ স্মলার সাইজ। এই নাম্বারটা আপনি এই স্টেটমেন্টটা, এই প্রশ্নটা যদি আপনি মনে রাখেন, ডু ইউ হ্যাভ দ্যাট ইন এ কম্প্যাক্ট সাইজ, তাহলে আপনি গাড়িটার ক্ষেত্রেও কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সাইজে সেটাও হয়তো আপনি বুঝতে পেরে যাবেন। অনেক সময় যখন আপনি সেলফ ড্রিভেন কার যেগুলো আপনি নিজে চালাচ্ছেন লাদাখের দিকে যেগুলো থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে গাড়ির একটা ওরা রিফান্ডেবল ডিপোজিট রাখে। somehow you have probably missed out the informations regarding the refundable deposit. আপনি হয়তো ভুলে গেছেন রিফান্ডেবল ডিপোজিটটা কথাটা ভালো করে শুনতে, তখন আপনি কি করবেন, হাউ মাচ ইজ দ্য রিফান্ডেবল ডিপোজিট, হাউ মাচ ইজ দ্য রিফান্ডেবল ডিপোজিট। হয়তো গাড়ির যে দাম সেটা ওরা প্রত্যেক দিনের দাম হিসেবে ধরে এবং সেখানে হয়তো টোল ট্যাক্স বা অন্যান্য কিছু এন্ট্রি বা পার্কিং ফিজ এগুলো হয়তো অ্যাড করা থাকে না। তখন আপনি যখন গাড়ির দাম জিজ্ঞেস করবেন, আপনি জিজ্ঞেস করবেন, হোয়াট ইজ দ্য টোটাল কস্ট ফর দ্য কার, হোয়াট ইজ দ্য টোটাল কস্ট, what is the total cost, does it include the parking fees, জিজ্ঞেস করুন, does it include the parking fees, do I need to pay the parking fees separately, আমাকে কি আলাদা করে দিতে হবে, do I need to pay the parking fees separately, আমাকে কি আলাদা করে পার্কিং ফিসটা দিতে হবে, does it include the parking fees and all the taxes that would be levied on the road in course of the journey, আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন। তো এই ধরনের বাক্যগুলো যদি আপনি ফ্রেম করতে পারেন, এই ধরনের প্রশ্নগুলো যদি আপনি ফ্রেম করতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে আমার মনে হয় এফেক্টিভলি কমিউনিকেট করার ক্ষেত্রে খুব একটা সমস্যা আপনার হওয়ার কথা নয়, বিশেষ করে গাড়ি ভাড়া করার ক্ষেত্রে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, গাড়ি ভাড়ার দাম কমানোর সময় কিভাবে জিজ্ঞেস করবেন, ওই একই কোশ্চেনটা, কিন্তু ওই কোশ্চেনটা ভালো করে তৈরি করে নিন যে ইজ দেয়ার এ ওয়ে টু reduce this price down, is there a way to slash this price down from 5,000 to 3,000, my last price is 2,500, my last price is 2,500, তখন নো স্যার উই উইল গো অ্যাট 3,000। তো আপনার যদি অ্যাকসেপ্টেড হয়, অফার মনে হয় ভালো দিচ্ছে, তাহলে অ্যাকসেপ্ট করে নিলেন। বিষয়টা হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন তৈরি করা জানতে হবে, বা এই প্রশ্নগুলো যদি আপনি ভালো করে চর্চা করে যান তাহলেও আপনি এটা কমিউনিকেট করতে পারবেন। ইংরেজিতে কমিউনিকেট করা, বাইরের রাজ্যে গিয়ে, ইভেন আমাদের দেশের বাইরে গিয়েও কমিউনিকেট করা খুব একটা বড় কিছু বিষয় নয়। আর মনে রাখবেন, এইটাতে আপনার ইংলিশের এফিসিয়েন্সি টেস্ট হয় না, এটা আমি বারবার বলেছি, এটা একটা সিচুয়েশনাল একটা ইউসেজ, একটা নির্দিষ্ট পরিস্থিতিতে পড়লে আপনি ইংরেজি ভাষাটার ব্যবহার করছেন। এবার ধরুন আপনি লোকালের সঙ্গে কথা বলবেন, কোনো লোকাল মানুষের সাথে কথা বলবেন, যেমন আমি তিরুবনন্তপুরম স্টেশনে বাইরে দাঁড়িয়ে কোভালামে যাওয়ার জন্য গভর্নমেন্টের বাস খুঁজছিলাম। তো একজন বাসের কন্ডাক্টর নেমে এসেছিলেন রাস্তার মধ্যে, উনি মুখ টুক ধুচ্ছিলেন, তখন আমি ওনার কাছে অ্যাপ্রোচ করি, গিয়ে বলি, স্যার I'm looking for the bus, I'm looking for the government bus to Kovalam, I'm looking for the government bus to Kovalam, sir where can I get the government bus to Kovalam, জিজ্ঞেস করতে পারেন। আমি বলতে পারি, আমি যেন বলেছিলাম, স্যার আই এম লুকিং ফর দ্য গভর্নমেন্ট বাস টু কোভালাম, তখন উনি আমাকে দেখিয়ে দিলেন যে রাস্তার ওইদিকে আছে। আমি উল্টো করে মানে অন্যরকম ভাবে বলতে পারতাম, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে তো আমার পরিচয় নেই, আমি একটু পোলাইটলি বলতে চাইছিলাম, স্যার আই এম লুকিং ফর দ্য গভর্নমেন্ট বাস টু কোভালাম। আমার যদি একটু যদি ওনার সঙ্গে আমার চোখাচোখি হতো, প্রথমেই যদি আমি ওনার চোখে চোখে রেখে কথা বলতাম, তাহলে তখন আমি বলতে পারতাম, উনি আসলে মুখ ধুচ্ছিলেন, আমাকে খেয়াল করেননি, তখন আমি বললাম, এক্সকিউজ মি স্যার, আই এম লুকিং ফর দ্য গভর্নমেন্ট বাস টু কোভালাম, তখন উনি আমাকে দেখিয়ে দিলেন। আমার সঙ্গে যদি সরাসরি আই কন্ট্যাক্ট হতো, তখন আমি বলতাম, স্যার ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য গভর্নমেন্ট বাস টু কোভালাম,
আপনি আমাকে বলতে পারেন কি যে আমি কোভালাম যাওয়ার জন্য গভর্নমেন্ট বাসটা কোথায় পাবো? আপনি একটা লোকালকে জিজ্ঞেস করছেন একটা রেস্টুরেন্ট সম্পর্কে বা একটা খাবার জায়গা সম্পর্কে, একটা দোকান সম্পর্কে, যার নাম হচ্ছে ক্র্যাব ক্লাব। আপনি জিজ্ঞেস করতে পারেন, এক্সকিউজ মি স্যার, ওয়ার্স দ্য ওয়ে, ওয়ার্স মিনস ওয়ার ইজ দ্য ওয়ে টু ক্র্যাব ক্লাব রেস্টুরেন্ট, ওয়ার্স দ্য ওয়ে টু ক্র্যাব ক্লাব রেস্টুরেন্টস। যখন ওয়ারিসটাকে আপনি আরো স্পিডে বলবেন তখন বলে এক্সকিউজ মি স্যার, ওয়ার্স দ্য ওয়ে টু ক্র্যাব ক্লাব রেস্টুরেন্ট। আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন। লোকালদের সঙ্গে কথা বলার সময় আপনি এইভাবে অ্যাপ্রোচ করতে পারেন। কোনো যদি দু রকম ক্ষেত্রে আপনি লোকালদের সাথে কথা বলবেন সাধারণ ক্ষেত্রে। একটা হচ্ছে কোনো তথ্য যখন আপনার জানার হবে, দ্যাট ইজ ওয়েন ইউ আর লুকিং ফর সাম সার্টেন স্পেসিফিক পার্টিকুলার ইনফরমেশনস, ডেফিনেটলি যখন তথ্য জানার হবে তখন আপনাকে কোয়েশ্চেন ফ্রেম করে কথা বলতে হবে। এছাড়া আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, লোকালদের সাহায্য নিতে পারেন, সেটা হচ্ছে যে কোনো আশেপাশে কোনো ভালো জায়গা আছে কিনা। স্যার, ডু ইউ হ্যাভ রেকমেন্ডেশনস দ্যাট আই ক্যান ভিজিট টুডে? অথবা আপনি যখন কোনো লোকালদের থেকে কোনো রকমের কোনো ইম্পর্টেন্ট জায়গা জানতে চাইবেন, কোনো গুরুত্বপূর্ণ জায়গা হয়তো আপনার যাওয়ার আছে বা আপনি যেতে চাইছেন, জানতে চাইছেন, স্যার ডু ইউ হ্যাভ এনি রেকমেন্ডেশনস নিয়ার বাই? আপনি জিজ্ঞেস করতে পারেন ওই একই রকম ভাবে যে আশেপাশে যাওয়ার মতো কি কোনো জায়গা আছে, হাউ ক্যান আই অ্যাপ্রোচ দেয়ার, হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু রিচ দেয়ার, এই ধরনের প্রশ্ন আপনি লোকালদের করতে পারেন। লোকালদের থেকে আপনি আপনার এফেক্টিভ কমিউনিকেশন করার জন্য সাধারণত কোনো তথ্য, কোথাও যেতে হবে, কোথায় ওই হোটেল পাবো, কোথায় ওই রেস্টুরেন্ট পাবো, কোন জায়গায় ওই দোকানটা আছে, কোন জায়গায় ওই বাসের স্ট্যান্ডটা আছে, এই ধরনের প্রশ্নগুলো করার জন্য এই ধরনের বাক্যের আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এরপরে যে নেক্সট যে পোর্শনটা আমি আসবো সেটা হচ্ছে কমিউনিকেশন টু দ্য উইথ দ্য ফরেনার্স। যদি আপনি কোনো ফরেন ভিজিটার্সকে দেখতে পান তাহলে আমি বলবো ডেফিনেটলি ট্রাই টু অ্যাপ্রোচ দেম অ্যান্ড ট্রাই টু হ্যাভ এ কনভারসেশন উইথ দেম। বিদেশি যদি কোনো পর্যটক দেখতে পান অবশ্যই তাদের সাথে কথা বলুন। কেন? আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন? তার কারণটা হলো, প্রথমেই যে আমি বিষয়টাতে এসেছিলাম যে আপনি হয়তো ইংরেজি ভাষাটা ভালো বোঝেন কিন্তু আপনার ইংরেজি ভাষাটা বলতে কিছুটা সমস্যা রয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মূলত দুটো কারণ রয়েছে। এটা হচ্ছে, ধরুন ইউ হ্যাভ বিন ভিজিটিং এ জিম ফর এ নাম্বার অফ মান্থস, কয়েক মাস ধরে আপনি একটা জিমে যাচ্ছেন, and you are undergoing some strenuous training to strengthen your muscles, to muscles of the hips, muscles of the body, muscles of the chest, and as well as the muscles of the hands. But you are making some maneuvers, or you are training in such a procedure that only the muscles of your hands are getting strengthened. শুধুমাত্র আপনার হাতের মাসলটাই হয়তো স্ট্রেংথেন্ড হচ্ছে। তাহলে আপনি কিছুদিন পরে দেখতে পাবেন the muscles of your legs are not as strong as the muscles of your hands are. তাহলে হাতের মতো আপনার পায়ের মাসেলগুলো কিন্তু অতটা, পেশিগুলো কিন্তু অতটা শক্তিশালী হয়ে উঠলো না। ঠিক এইটাই হচ্ছে আপনাদের সাথে হচ্ছে অনেকের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনি ইংরেজি ভাষাটা ভালো বোঝেন, কিভাবে বুঝছেন? আপনি হয়তো খবর শুনছেন, আপনি হয়তো কিছু শুনছেন যেটা ইংরেজিতে শুনছেন। এই যে শোনার অভ্যাসটা, এটাকে বলে দ্য হ্যাবিট অফ লিসনিং। এই হ্যাবিট অফ লিসনিং হ্যাজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড এ লিসনিং স্কিল উইদিন ইউর পার্সোনালিটি। তাহলে আপনার মধ্যে একটা শোনার ক্ষমতা তৈরি হয়েছে। এটা বিভিন্ন জিনিস শোনার ফলে হয়। আপনি হয়তো কোনো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখছেন, বা কোনো ক্রিকেটের কমেন্ট্রি শুনছেন, বা কোনো নিউজ শুনছেন ইংরেজিতে, বা কাউকে ইংরেজিতে কথা বলতে শুনছেন। সেগুলো শোনার ফলে আপনি আপনার মধ্যে একটা ইংরেজি ভাষা বোঝার মতো একটা ক্ষমতা তৈরি হয়ে গেছে। এবার বলার ক্ষমতাটা তৈরি হচ্ছে না কেন? ঠিক ওই রকম, জিমে গেলেন, হাতের মাসেলসের জন্য যে কসরতটা করছেন সেটা পায়ের জন্য করেননি। তাহলে আপনার বলার ক্ষমতা তৈরি হচ্ছে না, একটাই কারণ, সেটা হচ্ছে কারণ আপনি বলছেন না। দ্য মোর ইউ স্পিক দ্য মোর ফ্লুয়েন্ট ইউ বিকাম। যত কথা বলবেন তত ফ্লুয়েন্সি আসবে। এবার কথা বলার ক্ষেত্রে আমাদের অন্তরায়টা কোথায়, বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে আওয়ার ইগো কামস ইন বিটুইন। আমাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে সবসময়, একটা ফিয়ার সাইকোসিস, একটা ভয়। কিসের ভয়? আমি যেটা বলবো সেটা গ্রামাটিক্যালি যদি ইনকারেক্ট হয়। সো আপনার সবসময় একটা ভয় থাকে যে probably my statements, my spoken discourse will be judged upon by the listener. আমার এই যে বলা কথাগুলো সেগুলো হয়তো আমি যে শুনছেন উনি হয়তো বিচার করবেন, তুল্যমূল্য বিচার করে দেখবেন যে গ্রামাটিক্যালি ঠিক না গ্রামাটিক্যালি ভুল, এটা হয়তো বিচার করবেন। কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে সবসময় কিন্তু এটা হয় না, সবসময় এটা হয় না। আপনারা যদি কোনো নেটিভ স্পিকারের সাথে কথা বলেন, এর প্রশ্ন হচ্ছে নেটিভ স্পিকারকে, হু ইজ দ্য নেটিভ স্পিকার? নেটিভ স্পিকার ইজ সামবডি হুজ মাদার টাং অর হুজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। তাহলে ইংরেজির ক্ষেত্রে নেটিভ স্পিকারটা কে? ইংলিশের ক্ষেত্রে দ্য নেটিভ স্পিকার ইজ সামবডি
who has come from London, who has come from England, UK, or from United States of America. So যদি আমেরিকান ইংলিশ বলে তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যদি ব্রিটিশ ইংলিশ বলে তাহলে সেক্ষেত্রে ইউকে থেকে এসেছে। তাহলে এই ধরনের নেটিভ স্পিকারসদের ক্ষেত্রে আপনি যদি সঙ্গে যদি আপনি কমিউনিকেট করেন, অ্যাপ্রোচ করেন তাদের সঙ্গে কথা বলার, তাহলে আপনি দেখবেন এই ভয়টা কিন্তু আপনার থাকবে না। তার কারণটা কি, ইউজুয়ালি আমি আপনাকে মানে রীতিমতো এনশিওর করছি যে নেটিভ স্পিকারস উইল নেভার judge upon your spoken discourse. Native speakers will never try to make a judgment on your spoken efficiency. তাহলে আপনার কথা বলার যে ক্ষমতা তার উপর কখনোই কোনো জাজমেন্ট কিন্তু নেটিভ স্পিকার কখনো দেয় না, সাধারণত দেয় না। 99.9% cases native speakers will never make a comment on what errors you may have committed while speaking English. কেন? আপনি আপনার নিজের সিনারিওটা যদি একটু চেঞ্জ করে পরিবর্তন করে দেখেন তাহলে বুঝতে পারবেন। কিভাবে দেখবেন? ধরুন আপনার এলাকাতে, আপনার পাড়াতে একজন বিদেশি নাগরিক এসেছে, একজন জার্মান মেয়ে এসেছে। সেই জার্মান মেয়ে এসে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছে। বাংলার অনেক শব্দ আছে, যেমন ধরুন রসগোল্লা, আমরা যে অ্যাকসেন্টে বলছি রসগোল্লা, উনি হয়তো বলছে রসগোল্লা। এই যে শব্দটা উনি হয়তো অন্যরকম অ্যাকসেন্টে বলছে, তাহলে আপনি কি তাকে ক্রিটিসাইজ করবেন বাঙালি বাংলা ভাষার একজন স্পিকার হিসেবে? করবেন না, বরং আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে বাবা দেখেছো জার্মান থেকে একটা মেয়ে এসে, জার্মানি একটা মেয়ে কি সুন্দর বাংলায় কথা বলার চেষ্টা করছে। সো নেটিভ স্পিকারস উইল অলওয়েজ feel proud that their language is being adopted by some non-native speakers. তাদের কাছে এটা একটা গর্বের জায়গা, একটা অহংকারের জায়গা যে আমার ভাষাটা বাইরের কোনো মানুষ গ্রহণ করেছে এবং সে এটাকে এফর্ট দিচ্ছে বলার। সুতরাং আমি তাকে ডিসকারেজ করব না কখনো। আমি তাকে বলবো না যে ভাই তোমার এখানে গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে। আমি যখনই তাকে বলতে যাবো যে গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, তাহলে সে তো তখন চুপ করে যাবে, তাহলে আমার ভাষাটার মর্যাদা অনেকটাই লঙ্ঘিত হলো। সুতরাং আমরা দেখি যে নেটিভ স্পিকারস উইল নেভার ট্রাই টু ডিসকারেজ ইউ, উইল নেভার মেক এ জাজমেন্ট অন ইউর স্পোকেন এফিসিয়েন্সি। সো আমি সবসময় বলবো ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল টু অ্যাপ্রোচ এ ফরেনার অ্যান্ড ট্রাই টু টক টু দেম। এটা একটা অপশনাল সিনারিও আপনাদের ক্ষেত্রে, এটা ম্যান্ডেটারি নয়। আগের 6টা যে পর্যায়ে আলোচনা করলাম ওই 6টা পর্যায়ে বাদ দিয়ে এই পর্যায়টা হচ্ছে একটা অপশনাল পর্যায়, চাইলে আপনারা করতে পারেন। এটা আপনাদের ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি অনেক বাড়বে। কেন? কারণ ওখানে কোনো জাজমেন্ট হবে না। আর এখানে যদি কোনো জাজমেন্ট না হয়, and I can assure you, if you can speak to a native speaker, if you can speak to somebody who has come from London, have spoken to someone who has hailed from USA, definitely you will feel the confidence, and the confidence will put you a step ahead. এক ধাপ হয়তো আপনাকে এগিয়ে দেবে কথা বলার ক্ষেত্রে। আর তারা তো যেহেতু আপনার ভুল ধরবে না, তারা যেহেতু আপনার কোনো ফল্ট ধরবে না, সুতরাং আপনার কথা বলতে কোনো অসুবিধা নেই। কি ধরনের কথা বলবেন? Where are you from? আপনি কোথা থেকে এসেছেন? Oh, I'm from Russia. I'm from Russia. আর যদি দেখেন রাশিয়া থেকে এসছে বা অন্য কোনো জায়গা থেকে এসছে যেখানে ইংলিশ হয়তো প্রাইমারি ল্যাঙ্গুয়েজ নয়, তখন তাদের ল্যাঙ্গুয়েজও দেখবেন, তাদের ক্ষেত্রে তো আরোই কোনো অসুবিধা নেই। সুতরাং সে তো আপনার ফল্ট দেখবেই না। I'm from Russia. Have you come to India before? আপনি জিজ্ঞেস করতে পারেন তুমি কি আগে ইন্ডিয়া ভারতে এসেছো? No, this is my first time. Oh, বলতে পারে no, I have been to India before, even before in 2014. হয়তো বললো। এরকম বিভিন্ন রকম আপনি প্রশ্ন করতে পারেন যে where do you stay, where are you from, how do you like our country, what do you like about this city, তোমার এই জায়গাটা কেন পছন্দ হচ্ছে, when do you plan to move out, তুমি এখান থেকে কোথায় যাবে বা কখন চলে যাবে, এগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন। Just like a very obvious, you are from UK? Yes. What's the name of the place where you reside? London. London. Oh my God, you're a Londoner. Oh my God, how do you like this? Lovely. Very nice. It's very nice. Good sunset. Good sunset. How long are you staying in Kanyakumari? Until tomorrow. Until tomorrow, and then from Kanyakumari you'll go back to your country. No, I'm going to Varkala. Varkala, oh my God! We are the South Shuttle, but we will be going to Varkala just the day after tomorrow. Oh, really? Yes, Oh, okay. Varkala. Oh, nice. It's only one single cliff beach in India. There will be cliffs all over the sand beaches. Crabs. Cliffs. It's a rocky mountainous Oh, okay. cliffs, yes, and it'll be the first one in India. It's the only one in India, Varkala. Okay, nice. It's a nice place. I've made my own researches. It'll be very exciting for me to go to this place a day after tomorrow. Oh, nice. And where are you staying here?
In the town. In the town. But, yeah. You are staying in hotel or hostel? Hotel. Right. So you have been in India for the first time? No, it came 2016. 2016. Yeah, and then now again for a month. Nice. Nice meeting you. Nice to meet you too. And what's your name? Dan. Dan. Oh, this is Shobashish. What's your name? Shobashish. Shabashish. Yes. Nice to meet you. এটা একটা অপশনাল জায়গা আপনাদের জন্য বলে রাখলাম, কিন্তু আগের যে আলোচনাটা আমি করলাম, আগের যে বিষয়গুলো নিয়ে বললাম, সেটা হচ্ছে একটা এফেক্টিভ কমিউনিকেশন চালানোর জন্য, অর্থাৎ একটা কার্যকরী কথোপকথন করার জন্য ইংরেজি ভাষায় আপনার ওইগুলো জানলেই কিন্তু মোটামুটি ভাবে আপনি পারবেন। এবার আমি আসব কিছু ট্রাভেল রিলেটেড ফ্রেজ, ট্রাভেল রিলেটেড শব্দগুচ্ছ কিভাবে আপনি ব্যবহার করবেন। ফ্রেজ মানে কি? ফ্রেজ ইজ অ্যাকচুয়ালি এ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দের সমষ্টি, কতগুলো শব্দের গুচ্ছ, দ্যাট হ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মিনিং টু ইট। আই নিড টু হিট দ্য রোড, আই নিড টু হিট দ্য রোড। হিট দ্য রোড ব্যাপারটা কি? হোয়াট ইজ হিট দ্য রোড? হিট দ্য রোড মিনস টু স্টার্ট দ্য জার্নি। আমি জার্নিটাকে শুরু করবো। আই নিড টু হিট দ্য রোড টু রিচ টু দ্যাট ডেস্টিনেশন। You go into your hotel, you put your luggage inside the room and you come out. You come out and you go to sightseeing, SIGHTSWING, sightseeing. Sightseeing ta ki? Sightseeing is to explore and walk around the city. Explore and walk around the city. আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখা। তাহলে I need to go out for the sightseeing, SIGHTSWING. এছাড়া আপনি বলতে পারেন যে I need to get around. I need to get around ব্যাপারটা কি? যে একটা পার্টিকুলার শহরে আপনি চেন্নাইয়ের মধ্যেই ঘুরে দেখবেন, তখন আপনি বলতে পারেন I have discovered that the best way to get around the city is by walking. The best way to get around. Get around মানে আশেপাশটা ঘুরে দেখা। Get around এইটা হচ্ছে নেটিভ ফ্রেজ। নেটিভ ফ্রেজ মানে যে ফ্রেজগুলো সাধারণত বিদেশিরা ব্যবহার করে। I need to get around the city. That is the best way to get around the city is by walking. For that, if I need, I can take the public transportation. Public transportation is another phrase. এটা খুব গুরুত্বপূর্ণ। পাবলিক ট্রান্সপোর্টেশন মানে জনগণের জন্য যে যোগাযোগের মাধ্যম আছে, বাস, ট্রেন, ট্রাম, এগুলোকে বলা হয় পাবলিক ট্রান্সপোর্টেশন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ, পাবলিক ট্রান্সপোর্টেশন। মেজর অ্যাট্রাকশনস অফ দ্য সিটি আর ইন এ ওয়াকেবল ডিস্টেন্স। প্রত্যেকটা একটা থেকে আরেকটা ওয়াকেবল। ওয়াকেবল ইজ ভেরি সিগনিফিকেন্ট ট্রাভেল ফ্রেজ। মানে এই ট্রাভেল রিলেটেড ফ্রেজের মধ্যে ওয়াকেবল শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা শব্দ। হয়তো আপনি কোনো একটা জিনিস জানেন, কিছুটা হালকা জানেন কোনো একটা জায়গা সম্পর্কে, তখন আপনি বলে ও দ্যাট মিউজিয়াম, আই নিড টু চেক দ্যাট আউট। আই নিড টু চেক দ্যাট আউট। চেক দ্য মিউজিয়াম আউট। আই নিড টু চেক দ্যাট আউট। চেক দ্যাট আউট মানে আমি একটু ঘুরে দেখবো বিষয়টা কি। এই চেক দ্যাট আউট মানে হচ্ছে একটু দেখে নেওয়া, যে এক্সামিন দ্য প্লেস। বিকেলবেলা ইভিনিং এর সময় কোনো একটা জায়গায় গিয়ে ক্যাজুয়ালি কিছুটা সময় কাটাতে যান, তখন আপনি ইংরেজিতে বলতে পারেন I will go out, I will hang out at a cafe. Hang out কথাটা মানে হচ্ছে spend time casually. The cafe offers a large selections of coffees and different types of teas. So what will you do? I will browse through the menu. Browse through, আমরা সাধারণত ইন্টারনেটে ইউজ করি এই শব্দটা, এই মেটাফোরটা আমরা ইন্টারনেটে ইউজ করি। ব্রাউজ থ্রু করা মানে খুঁজে বের করা। I will browse through the menu. এটা কিন্তু ট্রাভেল রিলেটেড ফ্রেজ, ব্রাউজ থ্রু। অজস্র শব্দ রয়েছে যেটা আপনার এই ট্রাভেল রিলেটেড শব্দ, ট্রাভেল রিলেটেড ফ্রেজ। এই ফ্রেজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ফ্রেজগুলো যদি আপনারা কিছুটা আয়ত্ত করে নেন, তাহলে আপনাদের এই বাক্যগুলো গঠন করতে অনেকটাই সহযোগিতা করবে। আমি এই ধরনের ট্রাভেল রিলেটেড কন্টেন্ট সাধারণত নিয়ে আসিনি আমার চ্যানেলে আগে কখনো, কিন্তু আমি জানি যে এটা একটা বড় সমস্যা আমাদের বাঙালিদের ক্ষেত্রে। যখনই আমরা কোনো ট্রাভেল প্ল্যান করি, তখন ভাবি যে যে জায়গাটা আমি যাব সেই জায়গার মানুষ তো আমার ভাষায় কথা বলে না, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করব বা কিভাবে আমি তাদের সাথে কথা বলবো। তো এইটা একটা বড় একটা আবেগের জায়গা, একটা খুব চ্যালেঞ্জের জায়গা। আমরা এটা মুখ ফুটে অনেক সময় বলতেও পারি না, কারণ এটা আমাদের একটা ইগো মাঝখানে চলে আসে যে আমি ইংরেজি জানি না, এটা আমি স্বীকার করবো পাবলিকলি। এইটা আমার কাছে অনেক সময় একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু আমি বলবো যে আমি এই যে কন্টেন্টটা আপনাদের জন্য তৈরি করলাম, আশা করি আপনাদের মোটিভেট করবে, আপনাদের যে জড়তা সেটা কাটিয়ে বেরিয়ে আসতে, এবং এই যে স্ট্রাকচার, যে বাক্যের যে গঠন আপনাদের সামনে যেগুলো বললাম, এইগুলো যদি আপনারা আয়ত্ত করে নিতে পারেন, এখানে আমি মোটামুটি ভাবে 7টা পর্যায়ে খুব বেশি হলে আপনি দেখবেন 30-35টা বাক্য সেন্টেন্স আমি ফর্ম করেছি। এগুলো যদি আপনি করে নিতে পারেন আয়ত্ত, তাহলে আমার মনে হয়
ভারতবর্ষের অন্তত কোনো জায়গায় আপনার ঘুরতে গিয়ে অন্তত মানে ভাষাজনিত কোনো সমস্যা আর থাকবে না। কেমন লাগলো আজকের আমার এই আলোচনা? আমি সাধারণত এই ধরনের আলোচনা আগে কখনো করিনি। কেমন লাগলো আপনারা বলবেন। আর আরো কিভাবে আমরা এই ইংরেজির ভীতি, বিশেষ করে এই যে বাঙালি পর্যটকরা, আমাদের এই যে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পর্যটকরা, কিভাবে আমরা এই আমাদের ইংরেজির ভীতিটাকে কাটিয়ে উঠতে পারি, যদি আপনাদের কাছে কোনো কনস্ট্রাকটিভ কোনো ধারণা থেকে থাকে কমেন্টে জানান। আর কিরকম লাগলো আজকের আমার এই আলোচনা সেটাও জানাতে ভুলবেন না। দেখতে থাকুন শুভাশিস শুভাশ্রীর ভ্রমণ। নমস্কার।